বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো সকাল সকাল উঠে আমি আসলাম এখানে। এটা না আলামটা আলম আলামটা আলাম 10 টাকা আলাদা। হ্যাঁ এই খাও। পেনশন ধরে রাখবি তাহলে আপনার হলো 18 টাকা, হলো 10 টাকা 12 টাকা, হ্যাঁ মিলে গেল। পেনশন একটা, ডারবি দুইটা। দোকানে আসার পর মনে করেন দোকানদারি মানে আইসা দেখি যে আমার আব্বাই আবার পেঁয়াজ নিয়ে আসছে। পেঁয়াজ নিয়ে আসার পরে তো এই দোকান মনে করেন খুললাম, দুইজন মিলা। উনি খুলে ফেলছিল দোকান, খুলে বেচা কিনা শুরু করছিল। তো আমি আবার আইসা পেঁয়াজের বস্তা উঠাইলাম। এই যে দেখতেছেন পেঁয়াজের যে দাম বাড়ছে, অতিরিক্ত দাম বেড়ে গেছে, প্রায় 90 টাকার উপরে কেনাই পড়ে গেছে। তো যদি আপনারা দোকানদারি করেন, যারা ব্যবসা বাণিজ্য করেন, তারা তো ভাবতে পারতেছেন, জানেন বিষয়টা আসলে কয় টাকা লাভ করা যায়। হয়তো 100 টাকা যদি বেচে আপনারা ভাবতে পারেন যে 100 টাকার মধ্যে 90 টাকা দিয়ে কিনা 10 টাকায় লাভ, আসলে কিন্তু সেটা থাকে না। যতদিন আপনার এই বস্তার পেঁয়াজটা থাকবো ততদিন কিন্তু এই পেঁয়াজটা শুকায় যাবে। প্রতিদিন প্রায় আপনার 100 গ্রাম করে পেঁয়াজ 200 গ্রাম করে ঘাটতে হবে। তো 100 গ্রাম পেঁয়াজের দাম প্রায় আপনি যদি ধরেন যদি 100 টাকা কেজি হয়, 100 গ্রামের দাম হলো আপনার 10 টাকা। ঠিক আছে? তো এই 10 টাকা কিন্তু প্রতিদিন আপনার ঘাটতি চলতেছে। যখন আপনি 10 টাকা কেজিতে লাভ করবেন, আর একটা দোকানদার একটা মুদি দোকানে কিন্তু কখনোই প্রতিদিন একসাথে 1 মণ পেঁয়াজ বলেন কিংবা 50 কেজি পেঁয়াজ বলেন, 40-50 কেজি পেঁয়াজ বিক্রি হয় না। যদি হইতো তাহলে 5 টাকা কেজিতে লাভ করলে পোষায় যেত। তো আর আরেকটা বিষয় হলো, এই যে এই পেঁয়াজের বস্তাটা যখন আনতে হয়েছে, এটার প্রতি কিন্তু কোয়ারি আছে। ঠিক আছে? যে দোকানে রাখবেন সেই দোকানে ভাড়া দেওয়া লাগবে। এবং যখন আপনি কিনবেন তখন যারা নাকি আপনার গাড়িতে উঠায় দিব, অর্থাৎ লেবার যারা আছে তাদেরকে ডেলিভারি খরচ দিতে হবে। এটা স্বাভাবিক, দিতেই হবে আপনার। তো ইন টোটাল নিয়ে যখন আপনি 90 টাকা পেঁয়াজটা কিনবেন, সেটা দেখবেন যখন আপনার ক্যালকুলেশনের রাউন্ড ফিগার যেটা আইব, মোট টাকাটা, ওই মোট টাকাটা যখন আপনি ভাগ দিবেন কয় কেজি, এখানে যদি 80 কেজি পেঁয়াজ থাকে, 80 কেজিরে মোট টাকা দিয়ে ভাগ দিলে দেখবেন কি 90 টাকা আপনার কিনা পড়ছে ঠিকই, এটার দাম হয়ে গেছে কত, 92 টাকা, 93 টাকার উপরে দাম হয়ে গেছে। তো এই জন্য একটা কথা আমি আপনাদেরকে বলি, যারা নাকি ভাবতেছেন যে মুদি দোকান করবেন কিংবা মুদি ব্যবসা দিবেন, এই জিনিসগুলো আপনাদের ধারণা নিয়ে বুঝে শুনে তারপর দোকানদারি দিবেন। আমি একজন শিক্ষিত মানুষ, আমি আপনার ডেইলি ব্লগ বানাই। হ্যাঁ, তো আমি একটা সময় যায় যখন নাকি বিএ পাস করলাম, বিএ পাস করার পরে বিভিন্ন জায়গায় চাকরির জন্য দৌড়াদৌড়ি করলাম। আমি কিন্তু একদম মিডল ক্লাস ফ্যামিলির একটা ছেলে, আহামরি একবারে কোটিপতির ঘরের কোনো সন্তান না। আমার বাবা চাচা মামারা ওই লেভেলের উপরে লেভেলের কোনো সরকারি কোনো কর্ম। একটা বিষয় সবসময় আমি আপনাদেরকে বলি, আমি একবারে কিন্তু জ্বরের থেকে উঠে আসছি। এই দোকানদারি করে কিন্তু চলাটা খুব টাফ ব্যাপার। খুব আহামরি যে ভালো অবস্থানে আছি, খুব আহামরি যে একবারে খুব ভালো আছি, সেটা বলা যায় না। যে একটা ব্যবসা করে সে কিন্তু জানে। বিভিন্ন মানুষের দ্বারে দ্বারে ঘুরছি, বিভিন্ন মানুষের কাছে ঘুরছি, কিন্তু কেউ একজনও কোনো চাকরি বাকরি দেয় নাই। খুব খারাপ লাগে যখন আমি সেই দিনগুলোর কথা চিন্তা করি। আজকের থেকে প্রায় 2016 সালের কথা, 15 সালের কথা, বলতে পারেন প্রায় 8 বছর 9 বছর আগের ঘটনা। কম ঘুরি নেই মানুষের কাছে। এমন দিন গেছে, চাকরির জন্য গেছি, চাকরিতে জয়েন হয়েছি, রাস্তায় গেছি, ফর্মাল ড্রেস পরে যেতে হয়েছে, শু পরতে হয়েছে, সেই শুয়ের তলাটা ছুটে গেছে। আমার পকেটে টাকা নাই, আমার পকেটে তখন টাকা ছিল না, মাত্র টাকা ছিল বলতে 10 টাকা ছিল। এই 10 টাকা দিয়ে তো আমার সারাদিন চলা লাগবে। একটা জায়গায় গেছেন, যেহেতু আপনি রোডে আছেন, সেহেতু আপনার খাওয়া খাদ্যের ব্যাপার আছে, তাই না? আপনি যে খাবার দাবার খাবেন, আপনি 10 টাকা দিয়ে কিন্তু কোনোভাবে খেতে পারবেন না। এখন বলতে পারেন যে মানে আমি বানোয়াট কিছু বলতেছি, আসলে সে 12 টাকা ভাঙতি আছে, 2 টাকা ভাঙতি লাগবে। এখন প্রায় 10:30 বাজে। যেই কথাটা আমি বলতেছিলাম, মানুষের দ্বারা দ্বারা ঘুরছি, পকেটে টাকা ছিল না ভাই। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, যখন আমি এই কথাটা আপনাদেরকে বলতেছি, আমি কিন্তু
নিজের পাবলিসিটি করার জন্য বলতেছি না, বাস্তবতাটা আমি আপনাদের সাথে উল্লেখ করতেছি, তুলে ধরতেছি। আমি বাস্তবে কি ছিলাম, কখন মানে কেমন ছিলাম, কি করতাম। তখন এই অবস্থায় প্রত্যেকটা ছাত্র যারা আছে, প্রত্যেকটা চাকরিজীবী যারা আছে, তারা কিন্তু প্রতিটা মানুষ এই অবস্থাটা ওভারকাম করে। প্রত্যেকটা মানুষ কিন্তু এই জিনিসটা ফিল করে যে কতটা কষ্ট নিয়ে একটা মানুষ শিক্ষিত হয়েছে। বাপ মা এত কষ্ট করে পড়াইলো, এত এত টাকা খরচ করে মনে করেন আপনারা শিক্ষিত করলো, MA পাস BA পাস করাইলো, কিন্তু পরিণামে আপনি একটা চাকরি কি বাংলাদেশে পাইতে পারেন না। ঠিক এই অবস্থানে, যে অবস্থানে আপনারা আছেন, ঠিক এই অবস্থানে আমিও ছিলাম ভাই। কম কষ্ট করি নাই, কম কিছু করি নাই, কিন্তু কিন্তু একটা সময় পরে কি আমি আপনাদের, যারা আপনারা সবাই ফেস করছেন, একটা সময় যায় হতাশ হয়ে গেলাম। তে আমার বাপের তো মনে করেন কারিগরি টাকা ছিল না যে আমার বসায় খাওয়াইব। একটা বাবা একটা সন্তানদের শিক্ষিত করে, পড়াশোনা করায় বড় করে, কেন করে? অবশ্যই এটার পিছনে অবদান আছে। অবশ্যই বাবারও তো একটা ইচ্ছা আছে, আমার ছেলের আমি পড়াশোনা করেছি, আমি এই পর্যন্ত পড়াশোনা করে না, আমার ছেলে 2 পয়সা রুজি করবো, আমি যাতে জীবিত থাকতে আমার ছেলের হাতে 2টা টাকা খায় যেতে পারি। কম জায়গায় ঘুরি নেই। পরে বাধ্য হয়ে কি করলাম, একটা দরজা, কাঠের দরজা যে আছে, দরজার দোকানে আমি ফার্স্টে চাকরিতে লাগলাম। প্রতি সপ্তাহে 500 টাকা বেতন, মাসে 2000 টাকা বেতন চাকরিতে লাগছে। তো যখন লাগলাম, কিছুই করার ছিল না তখন আমার। তো বাধ্য হয়ে মনে করেন ওই চাকরিতে জয়েন করলাম। কেউ কোনো চাকরি দিতে চাচ্ছিল না, মাফ করেন বাবা। তো একটা সময় যায় যখন আপনার চাকরি করতেছিলাম, তখন ওনারে আমি বসেরে বললাম যে বস আমার কিছু টাকা বাড়ায় দেন, আমার টাকা দেওয়া হয় না। উনি বললো যে যদি চাকরি করতে হয় করো, না করলে তুমি বাধ্য হবে। তে পরে আমি কি করলাম, ওইখান থেকে চলে আসলাম। আসার পরে এরপর আমি মনে করেন একটা পাইপের ফিটিংস যে আছে, ওই এলবো টেলবো যারা বিক্রি করে, ওইখানে চাকরিতে লাগলাম। আমার বেতন ধরা হলো 4000 টাকা। তো একটা সব জিনিস চিন্তা করেন, একটা বাচ্চা, একটা মানুষ, আমি তো তখন আর অল্প বয়স্ক ছিলাম না। ওই সময়টাতে একটা মানুষ 4000 টাকা বেতনে কেমনে কি করে কর? ওই সময়টা কি 4000 টাকা বেতনে কিছু করা সম্ভব? কোনো কিছুই সম্ভব না। আমি তারপরও মনে করেন বাধ্য হয়ে ঘরের জন্য, নিজের জন্য বাধ্য হয়ে আমার তখন সেই কাজটা করা লাগছে। ওই ওই পরিস্থিতিতে আমার 4000 টাকাই বহুত কিছু ছিল। এরপর আমি আরেকটা দোকানে চাকরিতে লাগলাম। সেখানে আপনার জেনারেটর মোটর টোটর বিক্রি করতো। ওইখানে আমার বেতন ধরা হলো 5000 টাকা। যখন 5000 টাকা ধরা হইলো, সেই প্রতিষ্ঠানে এটা নিয়ে কত কানা ঘোষা শুরু হয়ে গেল, কত হারিন্দুনিম শুরু হয়ে গেল। আমাদের এই যে নবাবপুর, পুরান ঢাকা নবাবপুরেই তো খুবই দামি দামি একটা ব্র্যান্ড। আমি না ওই দোকানের নামটা মেনশন করলাম না, নামটা উল্লেখ করলাম না। তো তারপর আমি খিসকায় রইলাম। আমি নিজের বলছি যে থাক, আল্লাহ আমার যা দিছে শুকর আলহামদুলিল্লাহ, মাফ করেন বাবা। একটা সময় যায় যখন দেখলাম যে না, দিন কিন্তু যত যায় তত কিন্তু মেহেঙ্গাই বাড়ে, কিন্তু তত কিন্তু আপনার খরচ বাড়ে। কথাটা বুঝছেন না? যখন খরচটা বাড়লো, তখন আমি বললাম যে বস আমার এটা তো হয় না, আমার একটা ভালো পজিশন দেন, আমি তো শিক্ষিত মানুষ। তখন আমার নিয়ে কি বললো জানেন? ওই দোকানের একজন ম্যানেজার আর ওই বসে আমার নিয়ে চাকাইলো। ওনারা বললো আইসে আমার শিক্ষিত আল্লাহটা, হ্যাঁ আমার লেখালেখির পর্যায়ে দেন। আমি বলছিলাম যে আমার একটা লেখালেখি পর্যায়ে দেন। 10 মাস আমি ঝাড়ু দিছি, 10 মাস ঝাড়ু দিছি, চা আনছি। চা আনার পরও আমার যখন দোকানে চাকরিতে রাখছিল, তখন ওনারা এই কথাটা বলে নিয়েছিল যে তুমি আপাতত ঝাড়ু টাড়ু দিতে হইব, চা চা আনতে হইব, কিছু কয়েক মাস গেলে তোমার আমরা ভালো পজিশনে দিব। তা আমি বলাটা কিন্তু অপরাধ ছিল না। এই বলার কারণে আমি বসের চোখে আর ওই দোকানের সবার চোখে খারাপ হয়ে গেলাম। ওই চাকরিটাও একটা সময় টিকলো না। এরপরে গেলাম আরেকটা দোকানে, ওইখানেও ভালো একটা মানে অবস্থানে গেলাম। মানে আপনার একটা মার্কেটের প্রায় জমিদার উনি, ওনার 144টা দোকানে ভাড়া উঠাইতাম। প্রায় 1.5 বছর এখানে চাকরি করছি। ওই মহাজনটা খুবই ভালো ছিল, উনি মানুষ হিসেবে অনেক ভালো ছিল। কিন্তু কথায় আছে না, মহাজন ভালো থাকলে কি হবো ভাই, আপনার মানুষের চোখ লাগতে তো কোনো নাই। মানুষের চোখ লেগে গেল। উনারে বললাম ভাই একটু বেতনটা বাড়া দিয়েন, কিন্তু উনিও বেতন বাড়াইতে রাজি হলো না। আরো কথা আছে, ইনশাল্লাহ নেক্সট একদিন বলুন। আসসালামু আলাইকুম, এখানে ভিডিও শেষ করছি।